আচ্ছা, একটু ভাবুন তো, দুটো দেশ, একটা সীমান্ত যেটার দৈর্ঘ্য ৪,১৫৬ কিলোমিটার, মানে পৃথিবীর পঞ্চম দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্ত। একই নদী দুই দেশের বুক চিরে বয়ে যাচ্ছে, একই ইতিহাস, কিছুটা একই সংস্কৃতি। তারপরও এই দুই দেশের সম্পর্ক কখনো মসৃণ হয়নি। ২০২৪ সালের আগস্টে বাংলাদেশে একটা বড় রাজনৈতিক পরিবর্তন হলো। পুরনো সরকার গেল, নতুন সরকার এলো। আর সেই মুহূর্ত থেকে ভারত বাংলাদেশ সম্পর্কটা একটা নতুন বাঁকে এসে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন হলো, এই যে নতুন সমীকরণ তৈরি হচ্ছে, এটা কি আসলেই নতুন কিছু, নাকি একই পুরনো খেলা, শুধু মঞ্চটা বদলেছে? প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজব। তত্ত্ব থেকে বাস্তবতা, ইতিহাস থেকে ভবিষ্যৎ, সব দিক থেকে। সাথে আছি আমি শাহাদাত হোসেন। তো চলুন পুরো আয়োজনে। আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কথা বলতে গেলে একটা কথা আগেই বলে নেওয়া দরকার। রাষ্ট্রবিজ্ঞানী হ্যান্স মর্গেনথাউ, যিনি আন্তর্জাতিক রাজনীতির অন্যতম বড় তাত্ত্বিক, তিনি বলেছিলেন দুই দেশের সম্পর্ক কখনো নৈতিকতা বা আবেগ দিয়ে চলে না, চলে স্বার্থ দিয়ে, কৌশলগত স্বার্থ। সহজ করে বললে, দেশে দেশে স্থায়ী বন্ধু নেই, স্থায়ী শত্রুও নেই, আছে শুধু স্থায়ী স্বার্থ। এখন ভারত আর বাংলাদেশের ক্ষেত্রে এই স্বার্থটা কোথায়? ভারতের দৃষ্টিতে বাংলাদেশ শুধু একটা প্রতিবেশী দেশই না, বাংলাদেশ হলো ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টা রাজ্যের, মানে 7 সিস্টার্সের যোগাযোগের একমাত্র বাস্তবসম্মত পথ। বাংলাদেশ না থাকলে ভারতের ত্রিপুরা থেকে আসাম পর্যন্ত পৌঁছাতে প্রায় 2000 কিলোমিটার ঘুরে যেতে হয়। তার মানে ভারতের জন্য বাংলাদেশ কৌশলগতভাবে খুবই অপরিহার্য। আর বাংলাদেশের দৃষ্টিতে ভারত, বাংলাদেশের পোশাক শিল্প, যেটা দেশের রপ্তানি আয়ের প্রায় 85%, সেটা চলে ভারত থেকে আসা কাঁচামালে। ভারতীয় বাজারে বাংলাদেশের পণ্যও যায়, ভারতীয় বিদ্যুৎ আসে বাংলাদেশে। এমনকি ভিসার জন্য লাখ লাখ বাংলাদেশি প্রতি বছর ভারতে যান, চিকিৎসার থেকে শুরু করে ব্যবসার কাজে। তাহলে বুঝতে পারছেন, এই দুই দেশ একে অপরকে ছাড়া চলতে পারে না, কিন্তু দুজনের ক্ষমতা সমান না। এটাই সমস্যার শুরু। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এটাকে বলে অসম আন্তনির্ভরতা, মানে দুই দেশেই নির্ভরশীল, কিন্তু একজন বেশি নির্ভরশীল, অন্যজন কম। আর যে কম নির্ভরশীল সে স্বাভাবিকভাবেই বেশি ক্ষমতা রাখে। প্রিয় দর্শক, এবার একটু ইতিহাসে ফেরা যাক। 2009 সাল, বাংলাদেশে নতুন সরকার আসে, ভারতের সাথে সম্পর্ক হয় উষ্ণ, দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়ে, বাণিজ্য বাড়ে, নিরাপত্তা সহযোগিতাও বাড়ে। ভারতীয় বিশ্লেষকরা এই সময়কালকে বলেন গোল্ডেন চ্যাপ্টার, অর্থাৎ সোনালী অধ্যায়। কিন্তু এই সোনালী অধ্যায়ে একটা বড় সমস্যা ছিল। ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক গড়েছিল, কিন্তু সেটা ছিল মূলত একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে কেন্দ্র করে, বাংলাদেশের জনগণের সাথে না, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক শক্তির সাথে না। ফলে যা হওয়ার তাই হলো। 2024 সালের আগস্টে সেই রাজনৈতিক কাঠামো ভেঙে পড়ল, নতুন সরকার এলো, আর সাথে এলো বাংলাদেশের রাজনৈতিক মহলে দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ। ভারতের বিরুদ্ধে অভিযোগ উঠল, নয়াদিল্লি বছরের পর বছর একটা নির্দিষ্ট দলের পক্ষ নিয়েছে, বাংলাদেশের গণতন্ত্রের চেয়ে নিজের কৌশলগত স্বার্থকে বড় করে দেখেছে। আর এই পরিস্থিতিতে ভারত বিরোধী মনোভাব বাংলাদেশে দৃঢ়ভাবে বেড়ে গেল। ভারতীয় বিশ্লেষণ সংস্থা দৃষ্টি আইএস পরে এই সময়কালকে বলল ফ্রস্টি পিরিয়ড, অর্থাৎ তীব্র অবিশ্বাসের এক শীতল সময়। এখানে একটু থামতে হবে। এটা কিন্তু ভারতের জন্য বড় একটা সতর্ক বার্তা ছিল, কারণ যখন একটা দেশের জনগণই আপনার বিরুদ্ধে চলে যায়, তখন সে দেশের সরকারের সাথে সম্পর্ক টেকানো অনেক কঠিন হয়ে পড়ে। রাজনৈতিক উত্তেজনা যতই বাড়ুক, অর্থনৈতিক বাস্তবতা কিন্তু কাউকে ছাড় দেয় না। একটু সংখ্যায় দেখি, 2023-24 অর্থ বছরে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় $13 বিলিয়ন। বাংলাদেশি টাকা হিসেব করলে
সেটা প্রায় ১.৫ লক্ষ কোটি টাকা। এবং বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ায় ভারতের সবচাইতে বড় বাণিজ্যিক অংশীদার। ভারতের ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অফ ইন্ডিয়া ইন্ডাস্ট্রিজ, সংক্ষেপে CII, তারা বারবার বলছে বাংলাদেশের সাথে সম্পর্ক ঠিক না থাকলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় অর্থনীতি সংকটে পড়বে। আর যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের গার্মেন্টস সেক্টর টিকে আছে ভারতীয় কাঁচামালের উপর ভর করে। জ্বালানি আসছে ভারত থেকে। চিকিৎসার জন্য কলকাতা, চেন্নাই যাওয়া বাংলাদেশিদের সংখ্যা বছরে কয়েক লাখ। এর মানে কি দাঁড়ালো? দুই দেশ চাইলেও একে অপরকে পুরোপুরি এড়িয়ে চলতে পারে না। রাজনৈতিক নেতারা ঝগড়া করতে পারেন, কিন্তু অর্থনীতি তার নিজের ছন্দেই চলে। রোবর্ট কিওহান আর জোসেফ নাই, আন্তর্জাতিক সম্পর্কের দুই বড় তাত্ত্বিক, এই পরিস্থিতিকে বলেছেন জটিল আন্তনির্ভরতা। মানে দুই দেশ এত গভীরভাবে জড়িয়ে গেছে যে দীর্ঘমেয়াদী সংঘাত বা বিচ্ছিন্নতা বাস্তবে কার্যত অসম্ভব। প্রিয় দর্শক, এবার আসি সবচাইতে স্পর্শকাতর জায়গায়, সেটি হলো তিস্তা। এই নামটা বাংলাদেশের মানুষের কাছে শুধু একটা নদীর নাম নয়, এটা একটা দীর্ঘ কষ্টের নাম। এক যুগেরও বেশি সময় ধরে তিস্তা চুক্তি নিয়ে আলোচনা চলছে ভারতের সাথে। বাংলাদেশ চায় শুকনো মৌসুমে ন্যায্য পানির হিস্সা, কিন্তু প্রতিবারই কোনো না কোনো কারণে চুক্তি আটকে যায়। কেন আটকে যায়? মূল বাধা ছিল পশ্চিমবঙ্গের রাজনীতি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বারবার বলেছেন আগে পশ্চিমবঙ্গের পানির নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তারপর বাংলাদেশকে দেয়া যাবে। কিন্তু এখন পরিস্থিতি বদলাতে পারে, কারণ পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তন হয়েছে। এখন ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া বলছে পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হলে তিস্তা চুক্তির পথ অনেকটাই সহজ হয়ে যাবে। কিন্তু চুক্তি হলেই কি সমস্যা শেষ? না, কারণ সীমান্ত হত্যার ইস্যুটা এখনও আছে। ফেলানি হত্যাকাণ্ড 2011 সালের 15 বছরের একটা মেয়েকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী গুলি করে শেষ করে দেয় এবং কাঁটাতারে ঝুলিয়ে রাখে। সেই ছবিটি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। এরপর থেকে এখন পর্যন্ত সীমান্তে বাংলাদেশি নাগরিকদের শেষ করা থামেনি। আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় এটাকে বলে হাইড্রো হেজেমনি, মানে পানিকে ক্ষমতার অস্ত্র হিসেবে ব্যবহার করা। উজানের দেশ যখন পানির প্রবাহ নিয়ন্ত্রণ করে, ভাটির দেশের উপর চাপ তৈরি করে, এটা শুধু পরিবেশগতই সমস্যা না, এটা রাজনৈতিক আধিপত্যের একটা রূপ। এই দুটো ইস্যু, তিস্তা আর সীমান্ত হত্যা, বাংলাদেশের জনমনে ভারতের প্রতি যে অবিশ্বাস তৈরি করেছে, সেটা সহজে যাওয়ার না। এখন একটু বড় ছবিটা দেখি। ভারত বাংলাদেশ সম্পর্কটা কিন্তু শুধু দুই দেশের বিষয় না, এর পেছনে আছে অনেক বড় ভূরাজনৈতিক প্রতিযোগিতা। বঙ্গোপসাগর, এই মুহূর্তে বঙ্গোপসাগর হলো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত জলপথ। এখান দিয়ে বিশ্বের বিশাল একটা অংশের বাণিজ্য চলে। আর এই সাগরকে ঘিরেই যুক্তরাষ্ট্র, চীন আর ভারত, এই তিনটা বড় শক্তি নিজেদের প্রভাব বিস্তার করতে চাইছে। এই প্রতিযোগিতায় বাংলাদেশ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিশনে আছে। এখন দেখুন বাংলাদেশ আসলে কি করছে। সম্প্রতি বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে একটা নতুন বাণিজ্য চুক্তি করেছে। বাংলাদেশের পণ্যের উপর শুল্ক কমিয়ে 19% আনা হয়েছে। কিছু পণ্যে একদম শূন্য শুল্ক। অর্থনৈতিকভাবে এটা বাংলাদেশের জন্য বড় সুযোগ, কিন্তু এর ভেতরে একটা ভূ রাজনৈতিক বার্তাও কিন্তু আছে। চুক্তির শর্তগুলো এমনভাবে করা হয়েছে যাতে বাংলাদেশ ধীরে ধীরে চীন নির্ভর বাণিজ্য কাঠামো থেকে বের হয়ে আসে। আর অন্যদিকে বাংলাদেশ কিন্তু চীনকেও দূরে সরিয়ে দেয়নি, ওয়ান চায়না পলিসির সমর্থন দিয়েছে, চীনের বিনিয়োগ দিচ্ছে, আর একই সাথে ভারতের সাথে সম্পর্কের মেরামতের চেষ্টাও করছে। এই যে তিন দিক সামলানোর কূটনীতি, এটাকে বলা হচ্ছে বাংলাদেশ প্রথম নীতি। সহজ করে বললে বাংলাদেশ এখন বলছে আমরা কোনো একটা দেশের উপর নির্ভরশীল থাকব না, আমাদের স্বার্থই আমাদের কল্যাণ। এটা কিন্তু একটা পরিপক্ক কূটনৈতিক অবস্থান। কিন্তু তিন বড় শক্তির মাঝে এই ভারসাম্যটুকু রক্ষা করা, সেটা বলা যতটা সহজ, করা ততটাই কঠিন। এবার বাংলাদেশের দিক থেকে ভাবা যাক। বাংলাদেশের পররাষ্ট্রনীতির সবচাইতে বড় দুর্বলতা কোথায় জানেন? জাতীয় ঐক্যমত্যের অভাব। ব্যাপারটা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। একটা সরকার ভারতের
কাছাকাছি গেলে বিরোধী দল বলে আধিপত্যবাদের আত্মসমর্পণ, আবার অন্য সরকার ভারত থেকে দূরত্ব রাখলে বলা হয় কৌশলগত ভুল। মানে পররাষ্ট্রনীতিটা হয়ে গেছে দলীয় রাজনীতির হাতিয়ার। সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির ঠিকই বলেছিলেন, অভ্যন্তরীণ ঐক্য ছাড়া ভারসাম্যপূর্ণ কূটনীতি দীর্ঘমেয়াদে টেকসই হয় না। তাহলে বাংলাদেশের আসলে কি করা উচিত? প্রথমত, ভারতের সাথে বাণিজ্য ও যোগাযোগ বাড়ানো, কারণ অর্থনৈতিক সম্পর্ক মজবুত হলে দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক মজবুত হবে। দ্বিতীয়ত, তিস্তা, সীমান্ত হত্যা, বাণিজ্য বৈষম্য, এই ইস্যুগুলোর দৃঢ় অবস্থান নেয়া। নরম কথায় আসলে কাজ হয় না, শক্ত কূটনৈতিক অবস্থান অত্যন্ত প্রয়োজন। এছাড়া শুধু ভারতের উপর নির্ভরতা না করে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, তুরস্ক, মধ্যপ্রাচ্য এই দেশগুলোর সাথে সম্পর্ক বহুমুখী করতে হবে। তাহলে শেষ কথা কি? ভারত বাংলাদেশের সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করবে তিনটা জিনিসের উপর: আস্থা, ভারসাম্য আর বাস্তবতা। ভারত যদি বাংলাদেশকে শুধু একটা নিরাপত্তা করিডোর বা ভূ রাজনৈতিক বাফার হিসেবে দেখে, সম্পর্ক আবার সংকটে পড়বে, এটা নিশ্চিতভাবেই বলা যায়। বাংলাদেশ যদি শুধু আবেগ আর জাতীয়তাবাদ দিয়ে সম্পর্ক পরিচালনা করে, দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা আসবে না। দক্ষিণ এশিয়ার ইতিহাস বলে, ভৌগোলিক বাস্তবতা এড়িয়ে কোনো রাষ্ট্র টিকে থাকতে পারে না। বাংলাদেশ আর ভারত পাশাপাশি ছিল, আছে এবং থাকবে। প্রশ্ন হলো, সেই পাশাপাশি থাকাটা কি সমান মর্যাদার হবে, নাকি আধিপত্য আর নির্ভরতার পুরনো সেই চক্রটাই চলতে থাকবে? এই প্রশ্নের উত্তর সময়ে বলে দেবে। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন, এই নতুন সমীকরণ কি আসলেই পরিবর্তনের শুরু, নাকি পুরনো সেই খেলারই নতুন একটা রূপ? নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক ও শেয়ার করে দিতে পারেন। আন্তরিক অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।